স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। কারফিউ ও সহিংসতায় রেস্টুরেন্ট ব্যবসায় ধস, খাতুনগঞ্জে নষ্ট হচ্ছে আড়তের অনেক পণ্য। 17 বছরের ফাইয়াজকে কোমরে দড়ি দেয়া ভুল ছিল, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ রিট খারিজ। এবং ভেনেজুয়েলায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট মাদুরো, বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রায় সপ্তাহ খানেক বন্ধ থাকার পর কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দৈনন্দিন খরচই তুলতে পারছেন না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। গত ফেব্রুয়ারিতে বেইলি রোডের এই ভবনে অগ্নিকাণ্ডের পর ধস নামে রেস্টুরেন্ট ব্যবসার। সেই ক্ষতি সামাল দিয়ে ওঠার আগেই আবারও চলমান অস্থিরতা ও কারফিউর ধাক্কা। রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজন রসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা, কেবল তারাই যাচ্ছেন আহার সারতে। গ্রাহক না পাওয়ায় দৈনিক কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। স্টাফের বেতন থেকে কথা বলে যে খাওয়ার টাকা আছে ওইটা আমাদের ঠিক মতো উঠতেছে না, কাস্টমার নাই বললেই চলে। এইভাবে কিছু জিনিস চলতে থাকলে ব্যবসার অবস্থা বন্ধ করানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না। একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায় গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখন বন্ধ। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে। আগে যেভাবে আমাদের বেচা বিক্রি ছিল টোটালি তার চেয়ে আপনার 1 ফিট 5 ভাইয়ের একদম পয়সা কিলো, আর কাস্টমার তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া খিলগাঁয়ে। এখানে লোক সমাগম তুলনামূলক বেশি। মেন রোড দিয়ে মেনলি এদিকে আসি আর কি, তো আমরা ভিতর দিয়ে আসছি কারণ অবশ্যই ভয় লাগতেছে দেশের যে পরিস্থিতি আর কি, সেই হিসাবে। বাসায় এতদিন নেটও ছিল না, তাই বাসায় থাকতে থাকতে একটা বোরিং আর কি ছিল, এই জন্য আজকে বের হয়েছে অনেকদিন পরে আর কি। না, আতঙ্ক কাজ করে না, বাসা কাছে চলে যাবো এখনই। এই যে দূরে কাস্টমারগুলো আসতে পারে না, আগে অনেক দূর থেকে কাস্টমার আসতো, এখন এলাকার মধ্যে যারা আছে তারাই আসে। এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে বলা যায় এই ব্যবসা বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলে ব্যবসা আবার জমে উঠবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি ও কারফিউর ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রামের খাতুনগঞ্জ। বেশিরভাগ আড়তে পণ্যের স্তূপ জমে আছে, পচে নষ্ট হচ্ছে পণ্য। দিনের পুরোটাই শিথিল থাকছে কারফিউ, তবে এখনও চিরচেনা জৌলুসে ফিরতে পারেনি দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। এই অবস্থায় নষ্ট হচ্ছে পেঁয়াজসহ আড়তের অনেক পণ্য। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের তুলনায় 5 থেকে 60 টাকা কম। ব্যবসায়ীরা বলছেন ভারত বাড়তি শুল্ক আরোপ করায় পেঁয়াজ কিনতে হচ্ছে বেশি দামে। পরিবহন খরচও বেড়েছে, কিন্তু সে অনুযায়ী দাম মিলছে না। কারফিউর কারণে, আন্দোলনের কারণে স্বাভাবিক যে ট্রান্সপোর্ট সেটি আমরা করতে পারি নাই, সেটি স্বাভাবিক ট্রান্সপোর্ট হয় নাই, যার কারণে আমাদের যে মজুদ যে পণ্যটি ছিল সেটি অনেকাংশেই ফুরিয়ে গিয়েছে। কারফিউতে গাড়িগুলো বন্ধ ছিল, ওই মালগুলো আসতে পারেনি, রাস্তার মধ্যে বসে দাঁড় করা ছিল। একই অবস্থা আদার বাজারেও। চায়না আদা 235 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। কেরালা ও ভিয়েতনাম থেকেও খুব অল্প আদা আসছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের এখানে মনে করেন এখন বেচা কিনা নাই বললেই চলে, ক্রেতা সংকট। তবে বাড়ছে মশলার তেজ, বেশ কয়েকটির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। আমাদের যতটুকু ক্ষতি হয়েছে এগুলো তো আমাদের পোষায় উঠতেও আমাদের প্রায় 5-6 মাস সময় লাগবে, কারণ আমাদের এখানে তো বিশেষ করে চাকতাই খাতুনগঞ্জে যেগুলো আছে অনেকগুলো পচনশীল দ্রব্য, যেমন ধরেন আপনাদের আদা, পেঁয়াজ, রসুন। এখনও ব্যাংকিং সেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় স্বাভাবিক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আড়তদাররা। ব্যাংক বন্ধ ছিল, আপনার বন্ধ ছিল, এই মালের লোডিং আনলোডিং সব বন্ধ ছিল, কিন্তু এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল, কিন্তু কোনো খরিদ্দার আসে নাই। বেচা কেনা না থাকায় অনেকটা অলস সময় পার করছেন খাতুনগঞ্জের শ্রমিকরাও। দীপ্ত বার্তা কক্ষ।
কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ে বিপর্যয়ে পড়েছে সাভারের বেসিক চামড়া শিল্পনগরী। পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা যাচ্ছে না, আর কেমিক্যাল সংকটে নষ্ট হচ্ছে মজুদ থাকা চামড়া। তাই ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন চামড়া শিল্প মালিকরা। প্রতিবছর কোরবানির ঈদের পরের 2 মাস সারা দেশের আড়তগুলো থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন সাভার বেসিক চামড়া শিল্প কারখানার মালিকরা। লবণযুক্ত চামড়ার প্রক্রিয়াজাত শেষে এ সময়টাতে বিদেশি ক্রেতাদের নিকট চামড়া বিক্রি করা হয়। তবে সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং সারা দেশে জারি করা কারফিউতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চামড়া শিল্প মালিকরা। কেমিক্যাল সংকটে কারখানাগুলোতেও অলস সময় পার করছেন শ্রমিকরা। কাপড়ের জন্য কেমিক্যালের সমস্যা। আমরা 50-60 জন কাজ করতাম, কিন্তু এখন আমরা 15-16 জন কাজ করতেছি। আমাদের শ্রমিক যে দেন কার রয়েছে কোনো কাম নাই, হ্যাঁ, এই নানান ধরনের সমস্যা দেয় কোম্পানিরা। কেমিক্যাল আয় না, চামড়ার গাড়ি রাস্তায় বই রয়েছে, ভাঙিয়া লাইছে এই সেই। সাম্প্রতিক সহিংসতায় চামড়া শিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্টারনেটের কারণে দেখা যাইতেছে আমরা বায়ারের সাথে যোগাযোগ করতে পারি না, বায়াররা আমাদেরকে ভুল বুঝতে আছে। এখন আসলে আমরা চামড়াগুলো আনতে পারি না, কেমিক্যালগুলো আমরা আনতে পারি না। বিভিন্ন কোর্টের মধ্যে আমাদের অনেক কেমিক্যাল আছে, এর ভিতরে বায়াররা ধরেন অনেক অর্ডার আমাদের ক্যান্সেল করে দিচ্ছে। গত 1 সপ্তাহ যাবত আমরা আসলে আমরা ট্যানারি মালিকরা এবং আমাদের কোনো প্রতিনিধি পাড়া মহল্লা গিয়ে চামড়াগুলো বা হাটে গিয়ে চামড়াগুলো সংগ্রহ করতে পারে নাই। আমাদের ট্যানারিতে যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো আমরা কেমিক্যালের অভাবে সেটাও প্রসেস করতে পারতেছি না। সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বেসিক কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত আমরা যে ব্যবস্থাটা নিয়েছি যে অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা চামড়া পরিবহন করে ট্রাকগুলো যেন সময় মতো আপনার শিল্পনগরীতে পৌঁছাতে পারে, সে বিষয়ে এর মধ্যে আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমাদের কেমিক্যাল যেগুলো পরিবহন করছে সেগুলিও আমরা চেষ্টা করছি যে দ্রুততম সময়ের মধ্যে যেন পোর্ট থেকে ছাড় হয়ে আমাদের শিল্পনগরীতে চলে আসতে পারে। সাভারে বেসিক চামড়া শিল্পনগরীতে 142টি চামড়া কারখানা সচল রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেয় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে সকালে এ আদেশ দেন। এর আগে রবিবার আইন লঙ্ঘন করে ফায়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক। শুনানিকালে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানান ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না, তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে। যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ভবন পরিদর্শন করে জোট নেতারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট নেতারা বেলা 11:30টায় প্রথমে সেতু ভবন ও পরে দুর্যোগ ভবন পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন 14 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া। আজকে আমরা 14 দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না বরগুনায়। এতে প্রভাব পড়েছে দামেও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী। মাছ শিকার করতে গিয়েছেন বরগুনার উপকূলের জেলেরা, যেখানে 40,000 জেলে রয়েছেন। এই জেলে পরিবারগুলো মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে। এর মধ্যে গভীর সমুদ্রে প্রায় 27,000 জেলে রয়েছে।
কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে তারা কিন্তু কিনারায় ফিরে আসছেন। লঘুচাপের কারণে তারা কিন্তু অনেকে আবার আতঙ্কের মধ্যে রয়েছে, এর কারণে তারা কিনারায় আসছেন এবং তাদের যে আশানুরূপ ইলিশ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু দেখা পায়নি এবং এই দেখা না পাওয়ার কারণে উপকূলীয় জেলায় কিন্তু ইলিশের দাম কিন্তু খুব চওড়া। যে ইলিশটা 1 কেজির উপরে সেটা কিন্তু 18 থেকে 2000 এবং যেটার 1 কেজির নিচে সেটা হচ্ছে 15 থেকে 16 টাকা করে বিক্রি করছে, যেটা সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো তাদের কিন্তু সেই সমর্থক নাই, যেটা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। এবং এই স্থানীয় যে পায়রা, বিষখালী, বলেশ্বর নদী রয়েছে সেই মাছগুলো শুধুমাত্র এই বাজারে উঠছেন এবং সেই মাছগুলোর সুস্বাদু এবং দামও অনেক বেশি, যেটা আসলে কিনে খাওয়ার মতো নয়। যেগুলা সমুদ্রের মাছ সেটা কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না এবং তারা যেটা বলছেন যে যখন বাংলাদেশে অবরোধ থাকে তখন কিন্তু ইন্ডিয়ান জেলেরা বাংলাদেশে প্রবেশ করে, এই অভিযোগটা কিন্তু সবসময় থেকে আসছে। তারা কিন্তু প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়, পরবর্তীতে যখন এই অবরোধ শেষে তারা মাছ শিকার করে তখন কিন্তু সেই মাছের দেখা মিলছেন না। আমরা এখানে জেলেদের সাথে কথা বলেছি এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন, মাছ বিক্রেতা, তারা বলেছেন যেখানে মাছের বাড়ি বরগুনা আমরা জানি এবং যেখানে সবসময় ইলিশের দেখা মেলে সেখানে ইলিশের দেখা নেই। এই অবরোধের পর তারা কিন্তু আশা করছিল যে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাবে এবং ইলিশের দেখা পাবে। এই বৈরী আবহাওয়া একদিকে এবং উত্তাল থাকার কারণে তারা জেলেরা কিন্তু নদীর কিনারায় চলে আসছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এ ব্যান্ড শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে। এরপর বনানী কবরস্থানে শাফিন আহমেদের বাবা কবরে সমাহিত করা হবে তাকে। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রথম নাম জানাজা। মৃত্যুকালে শাফিন আহমেদ রেখে গেছেন 2 বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী রুমানা দৌলা, 3 পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং 1 কন্যা রানিয়াকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। এ নিয়ে তিনি টানা 3য় মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সময় রবিবার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল CNE 80% ভোট গণনার ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায় মাদুরো 51.20% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ পান 44% ভোট। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছে বিরোধী জোট। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কারফিউ ও সহিংসতায় রেস্টুরেন্ট ব্যবসায় ধস, খাতুনগঞ্জে নষ্ট হচ্ছে আড়তের অনেক পণ্য। 17 বছরের ফাইয়াজকে কোমরে দড়ি দেয়া ভুল ছিল, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ রিট খারিজ। এবং ভেনেজুয়েলায় 3য় মেয়াদে প্রেসিডেন্ট মাদুরো, বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।